12টা বছর ধরে শুধু লোকের মুখে শুনেছি আমি নাকি অপয়া, অলক্ষ্মী, বাজা। কিন্তু ভগবানের ওপরে অনেক বিশ্বাস ছিল। আমি জানতাম সে কোনোদিন কোনো মায়ের কোল খালি রাখবে না। সেই গল্পটাই কিছুটা তোমাদের সাথে আজকে আমি ভাগ করে নেব। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি ছোট্ট পরিবারে। তো দেখো, সকালবেলায় ভাবলাম যে একটু তাহলে আজকে চাউমিন হয়ে যাক। একদম ঘরোয়াভাবে বানিয়েছি, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়েছি, হালকা মনে গোলমরিচ দিয়েছিলাম, আদা দিয়েছিলাম। এখন ঠিক মনে আসছে না, কয়েকদিন আগেই ভিডিওটা শ্যুট করেছি আর এডিট করে আজকে পোস্ট করছি। বাবা আর ছেলে মিলে চাউমিন খাচ্ছি। সোনাইকে অবশ্য এইসব কিছু দেওয়া হয় না, কিন্তু একটু যখন বায়না করে তখন ওই একটুখানি আমরা খেতে খেতে ওর মুখে দিই। তাছাড়া কিন্তু এইসব খাবার আমি সোনাইকে এখনও দিই না। তারপর সকালবেলাটা খুবই কাজের হড়বড়ি থাকে, ভিডিও শ্যুট করা হয়নি। এরা হচ্ছে সন্ধেবেলা অফিস থেকে আসার পথে নিয়ে এসছি একটু আঙুর। দুটো প্লাস্টিকে ভাগ করে নেব, কেন কি একটা আমার, একটা পিসিকে দেবো। পিসিকে কোনো কিছু জিনিস না দিয়ে খেতে পারি না। ফ্রিজে ছিল একটা আইস প্যাড, এটা বের করলাম। এই যে পায়ের এই জায়গাটা পুরো এরকমভাবে মোচড় খেয়ে পড়ে গেছি। অফিস বেরোচ্ছিলাম সেই সময়, মানে কি বলবো আর তোমাদেরকে, ভীষণ পায়ের মধ্যে ব্যথা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। পা ফেলে চলতে পারছি না। বাবা হাত দিবে না, ঠান্ডা তো ভীষণ। হুম ঠান্ডা। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। সোনাই যে ওর খেলাপাতির ব্যাগ নিয়ে খেলছে। তো পাটার মধ্যে একটু আমি আইস প্যাডটা লাগাচ্ছি, ভালো লাগবে হয়তো। পায়ে ব্যথাটা লেগেছিল তখন তো বুঝতে পারিনি, তখন হড়বড় করে অফিস চলে গেছি। তারপরে যখন আসছি অফিস থেকে তখন এবারে ব্যথাটা বুঝতে পারছি। এত বেশি পা ফেলে চলতে পারছি না, এত লাগছে। সোনাইয়ের চুলটাকে এমনিভাবে বেঁধে দিয়েছি, জানো তো। বারবার চুলগুলো চোখের সামনে এসে যাচ্ছিল, ও বিরক্ত হচ্ছিল, তো এমনি করে বেঁধে দিয়েছি। পেটটা আমার অনেক দিনের, জানো তো। সেই যখন কলকাতা যেতাম বাণীমিত্রকে দেখাতে, ডক্টরকে, তখন হচ্ছে ইঞ্জেকশান নিয়ে আসতে হতো। তো তখন এই আইস প্যাডগুলো দিয়ে আমাকে ইঞ্জেকশানগুলো দিয়ে দিত, দিয়ে আমি প্যাক করে বাড়ি নিয়ে আসতাম। তো সেইগুলোই রেখে দিয়েছি, ফেলিনি গো, খুব কাজে লাগে। তো সোনাইয়ের বাবার জন্য একটা ডিম ভেজে নিলাম। আর তোমরা কারা কারা আমার মতো এরকম তাওয়াতে ডিম ভাজো অবশ্যই জানাবে। আসলে কি বলতো, রুটি করেছিলাম, তো তারপরে কড়াইটা মেজে ফেলেছি। তো ভাবলাম চলো যখন এটা মাজবো তো এটাতেই ডিমটা ভাজা করে নিই। তো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ডিমটা বেশ ভাজা করে নিচ্ছি। ভাতটা এখানে গরম করে নিচ্ছি, আর এখানে এই যে নিচে তরকারিটা আছে এটাও গরম করতে হবে। তারপরে সোনাইয়ের বাবাকে খেতে দিয়ে দেবো। আজকে কিছুই খাবো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, পেটটা খুব ভরা ভরা লাগছে। গরমের দিনে এটা একটা সমস্যা, জানো তো। শীতকালে মানুষ বেশ অনেক কিছু খেতে পারে, কিন্তু গরমের দিনে একটু কিছু খেলেই মনে হয় পেট কত ভরা আছে। তো সেই জন্য আমি আর কিছু খাবো না, একটু জল খেয়ে শুয়ে যাব, ঠান্ডা জল। সোনাইকে তো রুটি করে খাইয়ে দিয়েছি, এখনো আছে দুটো রুটি। ইচ্ছে তো করছে না, যদি মাঝরাতে খিদে পায় তাহলে কলা আছে, রুটি আছে, একটা কলা দিয়ে একটা রুটি খেয়ে নেব। লাড্ডুও আছে ফ্রিজে। তো যদি খিদে পায় তাহলে খাবো, ওই ধরো 12টা 1টার সময় যদি ঘুম ভাঙে খিদেতে। তো কিন্তু সারাদিনের একটা ক্লান্তি আছে, তো ঘুম ভাঙবে না, সকালেই ঘুম ভাঙবে। তো চলো, এখন বাজছে হচ্ছে 10টা 35। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। পরে মানে আজকে আর আসবো না, কালকে সকালে দেখা হচ্ছে। তো দেখো, এই হচ্ছে সোনাইয়ের ট্রেন গাড়ি, লেখা আছে জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া টু পুরী। কেমন হয়েছে সোনাইয়ের ট্রেন গাড়ি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সোনাই তো এটা পেয়ে ভীষণ খুশি, মানে বিকেল থেকে আর কোনো কিছু ওর লাগছে না, ওর কোনো খেলনাপাতি কিচ্ছু লাগছে না। এই ট্রেন গাড়িটা নিয়েই সোনাই খেলা করছে, তাই তো সোনাই? তুমি খুশি হয়েছো ট্রেন গাড়িটা পেয়ে? তুমি খুশি তো? খুশি, শুনলে তোমরা? দেখো ট্রেন গাড়িটা একবার দেখিয়ে দাও,
সবাইকে মিমিদেরকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও একবার গাড়িটা দেখিয়ে দাও। এই দেখো সোনাইয়ের ট্রেন গাড়ি দেখে নাও, ঠিক আছে? এই দেখো, এই দেখো, কে কে পুরী যাবে সেটাও বলো কিন্তু। সোনাইয়ের ট্রেনে করে সোনাই নিয়ে যাবে। এই যে সঙ্গে সঙ্গে তুমি ছিঁড়েও দিচ্ছ, দেখি কি ছিঁড়লে? এই মা, এই দেখো দেখো দেখো, এই যে এই যে এই কোন দিকটা ছিঁড়লো? এইটা না, এই যে এই দিকটা ছিঁড়ে দিল, দেখলে? ও রাখবে নাকি, সেই জন্য তো আমি এরকম কম দামি খেলনাই ওকে এনে দিই। এ নাও। ওর 350 টাকার একটা গাড়ি ছিল, সেটা বের করে দিয়েছি, মানে ওই দুপুরবেলা বের করেছিলাম, বিকেলের মধ্যে তার সব অঙ্গ পতঙ্গ এক একটা পার্ট সব খুলে ফেলে দিয়েছে। তো সেই জন্য ঠিক করেছি এরকম 20 টাকা 30 টাকা 40 টাকার জিনিস কিনে এনে দেবো, তাতে করে ও ভাঙুক ফেলুক কিছু ওটা হবে না। গাড়িটা কি সুন্দর দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর। আবার জগন্নাথ এক্সপ্রেস মানে হাওড়া পুরী, দেখেছো? হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছে, একটুও দেখাতেও দিচ্ছে না। এই দেখো সোনাইয়ের ট্রেন, বাবা, ও বাবা, এই ট্রেনে করে কে যাবে পুরী বলো? সোনাই নিয়ে যাবে তোমাদেরকে। বিয়ের 1 বছর কমপ্লিট হওয়ার পরেই প্রথমে তো শ্বশুরবাড়ির সবাই বলা শুরু করলো, এখনও কেন কিছু নিচ্ছ না, কি চাইছো না এখন হোক। তারপর আমার বাবার বাড়ি, ফ্রেন্ড সবাই বলা শুরু করলো, তোমরা কি নিজের থেকে ইচ্ছা করে নিচ্ছ না? কাউকে বলে বোঝাতে পারতাম না যে আমরা এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছি। তখন আমার বরের চাকরি যে, তাতে করে আমাদের দুজনেরই ঠিক করে চলতো না। মাত্র 4000 টাকা মাইনে, তাতে ঘর ভাড়া, খাওয়া। জামশেদপুরের মতো একটা শহরে থেকে খুব কষ্ট করেছি। তখন আমরা তৃতীয় কোনো প্রাণী আমাদের জীবনে আসবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি। তখন আমরা ভেবেছিলাম একটু পরিস্থিতি আমাদের ঠিক হয়ে গেলে তখনই আমরা বেবি প্ল্যানিং করব। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, যখন দুজনে মিলে ইনকাম করা শুরু করলাম, আমাদের কাছে অর্থ রইল, কিন্তু অনেক চেষ্টা করেও অনেক ডাক্তার দেখিয়েও একটা সন্তানের মুখ দেখতে পাইনি। 12টা বছর কত মানুষের কত কথা শুনেছি। আমার নিজের রিলেটিভরাও আমাকে বলতে, নিজের কষ্টটা কাউকে কিছু বলতে পারতাম না, শুধু ঠাকুরের কাছে অঝোর নয়নে কাঁদতাম। আমার বর আমাকে বলতো, ভগবানের ঘরে দের আছে অন্ধের নেই, তুমি চিন্তা করো না, একদিন ঠিক আমাদের ঘরে কেউ না কেউ আসবেই। তো সেই ধৈর্য পরীক্ষা দিতে দিতে 12 বছর পর সোনাই এলো আমাদের জীবনে। সেই দিনটা যে আমার কতটা খুশির ছিল আমি তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দেখো এইভাবেই সোনাই রাত্রি 11টা পর্যন্ত অপেক্ষা করে থাকে ওর বাবা কখন আসবে, বাবার সাথে একটু খেলা করে তারপরে ঘুমোবে। তো এইটা এনেছিলাম হোলির দিনকে, সেটা নিয়ে ওর খেলাই হয়নি। তো একটু এখানে এমনিভাবে খেলছে, তারপরে ও খেয়ে ঘুমিয়ে যাবে। তো বন্ধুরা একটা কথাই বলবো, তোমাদের আশেপাশে বা ফ্যামিলিতে যদি কেউ এরকম থেকে থাকে যার বেবি হচ্ছে না, তাকে প্লিজ কেউ বাজা বলে আখ্যা দিও না।